স্প্রেডশিটের উপর আগে 3টে ভিডিও আছে। একটাতে ইন্ট্রোডাকশন টু স্প্রেডশিটস, তারপর ওয়ার্কিং উইথ ডেটা অ্যান্ড টেবিলস, তারপর পারফর্মিং ক্যালকুলেশনস অন ডেটা। আজকে আমি চেঞ্জিং ওয়ার্কবুক অ্যাপিয়ারেন্সের উপর বলবো। তাতে থাকবে ফরম্যাটিং সেলস, ডিফাইনিং স্টাইলস, ওয়ার্কবুক থিমস অ্যান্ড টেবিল স্টাইলস, মেকিং নাম্বারস ইজিয়ার টু রিড, চেঞ্জিং দ্য অ্যাপিয়ারেন্স অফ ডেটা বেসড অন ইটস ভ্যালু, আর অ্যাডিং ইমেজেস টু ওয়ার্কশিটস। এগুলোই আজকের মোটামুটি টপিক। তো চেঞ্জিং ওয়ার্কবুক অ্যাপিয়ারেন্স বলতে ফার্স্টেই যেটা মনে হয় সেটাই হচ্ছে ফরম্যাটিং সেলস। ফরম্যাটিং সেলস বলতে সেলস মানে হচ্ছে এগুলো হচ্ছে এক একটা সেলস, এটা একটা সেলস, এটা একটা সেলস, এটা একটা সেলস। এগুলো নানা রকম হয়, নাম্বার, ক্যারেক্টার, স্ট্রিং। তো এগুলোর নানা রকম ফরম্যাটিং হয়, যেরকম অ্যালাইনমেন্ট, ফন্ট, নাম্বারের বিভিন্ন রকম হয়, যেমন হচ্ছে পার্সেন্টেজ, কমা সেপারেশন, ডেসিমাল পয়েন্ট চেঞ্জ। তাছাড়াও কারেন্সির নানা রকম হয়। এবার এগুলো হচ্ছে কিছু জিনিস এখানে আছে। আর যদি আরও ডিটেলস চাই তাহলে রাইট ক্লিক করে এখান থেকে আমরা পেতে পারি ফরম্যাট সেলস করে। ফরম্যাট সেলস করে এখানে নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রোটেকশন এগুলোর উপর আমরা কাজ করতে পারি। তাহলে জেনারেল নাম্বারের মধ্যে হচ্ছে জেনারেল একটা টাইপ, আর হচ্ছে নাম্বার কীরকম টাইপের চাই, যেমন 2 ডেসিমাল প্লেসেস করে যদি চাই তাহলে আমার এই 92টা আসবে হচ্ছে 92.00। যদি কারেন্সি হিসেবে চাই তাহলে এরকম রুপিস 92.00 এরকম হিসেবে আসবে। এবার সেটাকে আমি চেঞ্জ করতে পারি, নেগেটিভ নাম্বারকে এরকমভাবে দেখাবে, সেটা বলা আছে যে ফার্স্টে মাইনাস দিয়ে তারপর রুপিস করে দেখাবে, নাকি লাল করে দেখাবে, নাকি রুপিস দিয়ে তারপর মাইনাস করে দেখাবে। নানা রকম স্টাইল আছে, যে স্টাইলটা আমি চুজ করবো সেরকমভাবেই দেখাবে। ডেট ফরম্যাট আছে, এগুলো সব নাম্বারের মধ্যে পড়ছে। এবার টেক্সট যদি নাকি নাম্বারটাকে টেক্সট হিসেবে দেখাবে, তো সেই হিসেবে জিনিসটা থাকছে। বা টেক্সটটাকেও যদি আমরা ফরম্যাট করতে চাই তাহলে টেক্সটটাকেও কীরকমভাবে দেখাবে সেই জিনিসটা এখানে থাকছে। এটাকে টেক্সট হিসেবে দেখাচ্ছে কিন্তু, যার জন্য অ্যালাইনমেন্টটা বাই ডিফল্ট লেফট হয়ে গেল। সেটাকে আমরা চেঞ্জ করতেই পারি, এখান থেকে গিয়ে মাঝখানে করে দিলাম, এখানে গিয়ে লেফট অ্যালাইনমেন্ট করলাম, রাইট অ্যালাইনমেন্ট করলাম, সেটা করতেই পারি। কিন্তু বাই ডিফল্ট টেক্সট মানে হচ্ছে লেফটে থাকবে আর নাম্বার মানে হচ্ছে রাইটে থাকবে। এবার নাম্বার নিয়ে আর কি কি হয় সেটা আমি আরেকটু পরে বলছি আরও ডিটেলসে। তাছাড়াও আরও যেগুলো হয় সেগুলোর মধ্যে বলছি, যেমন অ্যালাইনমেন্টটা দেখালাম লেফট, রাইট। র্যাপ টেক্সট মানে ঘুরে আসবে কিনা, নাকি বড় হয়ে গেলে কি হবে আর কি। তারপর টেক্সট ডাইরেকশন কীরকম হবে, তারপর ওরিয়েন্টেশন কীরকম হবে, যদি এরকম হয় তাহলে কীরকম হবে, 92টা এরকম বেঁকে গেল, তো আমি কন্ট্রোল জেড করে দিলাম, আবার যেরকম খুশি সেরকম হয়ে গেল। তাছাড়া যদি এটা হলো অ্যালাইনমেন্ট। তাছাড়া ফরম্যাট সেলসে আমি দেখতে পারি হচ্ছে ফন্ট আমি এখান থেকেও চেঞ্জ করতে পারি। আবার এখানে এসেও কোন ফন্টটা আমার পছন্দ, রেগুলার ফন্টের সাইজ, সেইগুলো এখান থেকে করতে পারি। স্ট্রাইক থ্রু, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট করবো কিনা সেগুলো এখান থেকে করতে পারি। কন্ট্রোল জেড করে দিলে আবার আগের মতো হয়ে গেল। এখান থেকেও করতে পারি বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। তাছাড়া সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, ফিল কালার কী হবে সেটা এখানে ফরম্যাট সেলসে গিয়েও ফিল কালারে করতে পারি, কি কোন কালারে ফিল হবে, বর্ডার কেমন হবে, এটা দিয়ে যদি বর্ডার করি, বর্ডার এখান থেকেও করা যায়, বর্ডার হয়ে গেল।
আর যদি আমি এখান থেকে করি, রাইট ক্লিক করে ফরম্যাট সেলস, এই বর্ডারটা চুজ করতে হবে, আর এখানে নো বর্ডার করা আছে, এটাকে যদি চুজ করি তাহলে আমার এখানটায় চলে এলো বর্ডার। কন্ট্রোল সেট করলে আবার আগের মতো হয়ে গেল। আর কি আছে, ফিল ফন্ট দেখালাম। এবার হচ্ছে প্রোটেকশন। প্রোটেকশনটা হচ্ছে বাই ডিফল্ট লক থাকে, কিন্তু লকড বা হিডেন সেটা তখনই কাজ করে যেটা ওয়ার্কশিটটাকে লক করার পরে কাজ করে। ওয়ার্কশিটটাকে যদি লক না করি তাহলে এটা বাই ডিফল্ট কোনো কাজ করে না। তাহলে প্রত্যেকটা সেলেই কিন্তু এগুলো বাই ডিফল্ট লক করা আছে। তো আমি সুবিধার জন্য এটাকে আমি বোঝানোর জন্য এটাকে আমি আনলক করে দিলাম। আর হিডেন যেটা হয় সেটা হচ্ছে একটা ফর্মুলা হিডেন হয়, কোনো সেল হিডেন হয় না। তাহলে আমি এখানে করলাম, এই ফর্মুলাটাকে আমি এখানে রাইট ক্লিক করে ফরম্যাট সেলস, এখানেও কিন্তু লক হিডেন আছে, আমি এটাকে অফ করে দিলাম, না এটাকে হিডেন করলাম। এটাকেও ফরম্যাট সেলস, এটাকেও হিডেন করলাম, এটাকে লকটা তুলে দিলাম, এটাকে ফরম্যাট সেলস, এটাকে হিডেন করলাম। এবার এগুলো কিন্তু আমি যখন করছি তখন কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, তার কারণ কিছু প্রবলেম করছে না, কিছু আমি এডিট করতে চাইলে করতে পারছি, যে কোনোটাই আমি এডিট করতে চাইলে করতে পারছি। তার কারণ হচ্ছে এখানে কোনো আমি কোনো কিছু প্রোটেকশানটা দিইনি, মানে জাস্ট সেলের প্রোটেকশান আছে, কিন্তু ওয়ার্কশিট বা ওয়ার্কবুকের প্রোটেকশান না দিলে কিছু হবে না। তাহলে সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ওয়ার্কশিটের একটা প্রোটেকশান করতে হবে। ওয়ার্কশিটের প্রোটেকশান করতে গেলে আমাকে রিভিউ ট্যাবে যেতে হবে, রিভিউ ট্যাবে গিয়ে প্রোটেক্ট ওয়ার্কবুক করা যায়, প্রোটেক্ট শিট করা যায়। আমি প্রোটেক্ট শিট করছি। প্রোটেক্ট শিট করলে আমি এখানে পাসওয়ার্ড চাইবে, আমি পাসওয়ার্ড দিলাম, ওকে, আবার পাসওয়ার্ড রিএন্টার করতে বলছে, করলাম। এবার আমার শিটটা প্রোটেক্টেড হয়ে গেছে। এইবার আমি এটাকে চেঞ্জ করতে চাই, করতে দিচ্ছে না কারণ আমি এটা প্রোটেক্টেড আছে। এবার এটাকে আমি যদি চেঞ্জ করতে চাই, করতে দিচ্ছে না কারণ প্রোটেক্টেড আছে। এটাকে যদি চেঞ্জ করতে চাই, করতে দিচ্ছে না, প্রোটেক্টেড আছে। এটা এখানে কিন্তু ফর্মুলাটা দেখাচ্ছে, কিন্তু এখানে আমি হিডেন করেছিলাম, তাই জন্য এটা কিন্তু ফর্মুলাটা হিডেন আছে, এখানে ফর্মুলাটা কি আছে দেখাচ্ছে না। এখানটায় হিডেন ছিল না, সেলটার ফরম্যাট সেলে গিয়ে আমি যখন করেছিলাম তখন এটাকে হিডেন করিনি, তাই জন্য এটা কিন্তু দেখাচ্ছে ফর্মুলাটা কি আছে, কিন্তু এটাতে কিন্তু ফর্মুলাটা দেখাচ্ছে না। কিন্তু এটার ক্ষেত্রে আমি নাম্বারটাকে হিডেন করেছিলাম, সেক্ষেত্রে এটার কিন্তু নাম্বারটা এখানে দেখাচ্ছে না। এবার নাম্বারের ক্ষেত্রে যেহেতু সেলে দেখাচ্ছে সেহেতু কিছু আলাদা করে করার কিছু নেই, কিন্তু এখানে যেহেতু ফর্মুলা, সেহেতু ফর্মুলাটা কী করে এলো সেটা দেখাচ্ছে না, সুতরাং এখানে একটা প্রোটেকশনের ব্যাপার আছে। এখানে হিডেন, কিন্তু এটাকে বোধহয় আনলক, আচ্ছা এটাকে লক করেছিলাম, কোনটা আনলক ছিল, এইটা আনলক ছিল। এটা যেহেতু লক করিনি এটা কিন্তু চেঞ্জ করা যাচ্ছে, সুতরাং যেগুলো লক করা আছে সেইগুলো কিন্তু চেঞ্জ করা যাবে না, যেগুলো লক করা নেই সেগুলো চেঞ্জ করা যাবে। এবার সেটাকে সেই প্রোটেকশানটা তুলতে গেলে আবার প্রোটেকশানে গিয়ে আনপ্রোটেক্ট শিট, আবার পাসওয়ার্ড দিলে সেটা আনপ্রোটেক্টেড হয়ে গেল। এইভাবে আমরা শিটকে প্রোটেক্ট করতে পারি এবং সেলগুলোকে প্রোটেক্ট করতে পারি, হাইড করতে পারি। এবার হলো ডিফাইনিং স্টাইলস। ডিফাইনিং স্টাইল মানে হচ্ছে কোনো একটা সেলের এরকম যেরকম নানা রকম নাম্বার আছে, প্রত্যেকটা নাম্বারকে আমাদের ধরে নেওয়া যাক এখানে আছে 67। এবার আমি ধরে নিলাম যে
67কে আমি একটা স্পেশাল কালার করব, যেগুলো হচ্ছে 60s ঘরে আছে। এইবার আমি যদি একটা স্টাইল ডিজাইন করে রেখে দিই যে এই স্টাইলে আমি এইগুলোকে সব ডিজাইন করব, বা সেটাও হতে পারে, বা কখনো কোনো হেডলাইন আমি যদি ধরে নিই যে এই প্যাটার্নের আমি সব করব, সেরকমভাবে কোনো একটা সেলের একটা স্টাইল আমি ডিজাইন করে রেখে দিতে পারি। সেক্ষেত্রে আমি একটা ক্লিকেই সেই ডিজাইনটা আমি সেই স্টাইলটা আমি সেই সেলে প্রয়োগ করতে পারবো আর কি, অ্যাপ্লাই করতে পারবো। সেক্ষেত্রে কি করতে হবে, ধরে নেওয়া যাক আমি এই ম্যাথসে গিয়ে আমি যদি এখানে ডিফাইনিং স্টাইল, আমার যদি যে স্টাইলটা আমার আছে এটা থেকে গিয়ে সেল স্টাইলে গিয়ে আমার এতগুলো ডিফাইন স্টাইল আছে, সেই ডিফাইন স্টাইল থেকে আমি যদি এখানে বলি এটা হচ্ছে, তাহলে এরকম স্টাইলের হয়ে যাবে। এবার এখানে গিয়ে আমি যদি প্রত্যেকটা হেডিংকেই করতে চাই, তাহলে ওগুলোতে ক্লিক করে দিলেই হয়ে যাবে। তার মানে আমার এখানে আমি কি করেছিলাম সেটা আমার আর মনে রাখার দরকার নেই। এই স্টাইলটা আমার ফিক্স হয়ে গেল। এই স্টাইলটা এবার এর নেক্সট টাইম যখন আমি কোনো টেবিল করব, এই স্টাইলটা দিতে গেলে আমি জাস্ট ওখান থেকে গিয়ে সেল স্টাইল থেকে গিয়ে এটা ক্লিক করলেই আমার ওটা চলে আসবে। সেরকমভাবে আমি যদি কোনো কিছু কাস্টমাইজ করতে চাই, সেল স্টাইলে গিয়ে এখানে গিয়ে নিউ স্টাইল, সেখানে গিয়ে আমার স্টাইল 2 কিছু একটা দিলাম, ফরম্যাট করতে হবে, ফরম্যাট করে এখানে কিছু একটা ফন্ট দিলাম, ফন্টে দিলাম বোল্ড ইটালিক, কালার দিলাম পার্পল, ওকে ওকে। এবার আমার কাস্টম স্টাইলটা হলো, স্টাইলটার নাম হলো স্টাইল 2। এবার এটা দিলে এখানে সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে আমি নতুন স্টাইল ডিফাইন করতে পারি, আর তাছাড়া যেগুলো আছে সেগুলোকে ইউজ করতে পারি। এবার এখানে এই স্টাইলটা হয়ে গেল, আমি যদি এই স্টাইলটা এই সেলে করতে চাই, তাহলে এখানে এসে আবার সেল স্টাইলে গিয়ে স্টাইল 2 করে দিলে আমার এই একদম সেম স্টাইল এখানে ইউজ হয়ে গেল। আমাকে বারবার ফন্ট চেঞ্জ করে সেই সেম ফন্টের জন্য আলাদা করে কিছু করতে হলো না, সেম স্টাইলটা ইউজ করে ফেলতে পারলাম। এবার হচ্ছে ওয়ার্কবুক থিম। ওয়ার্কবুক থিম মানে হচ্ছে আমি আমার পুরো যে ওয়ার্কবুকটা আছে, মানে এখানে যে শিট 1 বা শিট 2 আমার যতগুলো শিট হবে, আমি পুরো থিমটা মানে কালার, ফন্ট, এফেক্টস, এই জিনিসগুলো সব কিছু সেম রাখতে চাই পুরো ওয়ার্কবুকে। তাহলে সেইটা করতে গেলে আমাকে কি করতে হবে, আমাকে যেতে হবে পেজ লেআউটে। পেজ লেআউটে গিয়ে এখানে আছে থিমস, এখানে যে থিমসটা আছে এই থিমসটা করলে কিন্তু পুরো ওয়ার্কবুকের থিম চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি যদি থিমসে গিয়ে এখানে যখন আমি চেঞ্জ করছি, এখানে কিন্তু লেখাগুলো কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, তার মানে ওই প্রত্যেকটা থিমে যেরকম আছে সেরকম চেঞ্জ হতে হতে যাচ্ছে। তাহলে আমার যেহেতু কালার নেই, কালার এফেক্টে বোঝা যাচ্ছে না, তাহলে ধরে নিলাম এটা, তাহলে এখানে লেখাগুলো ডিফারেন্ট বোঝা যাচ্ছে। একইভাবে আমার কিন্তু শিট 2তেও কিন্তু নাম্বারগুলো ঠিক এরকমভাবেই চেঞ্জ হয়ে গেছে। তার মানে পুরো ওয়ার্কবুক যেটা আছে আমার, সেই ওয়ার্কবুকের পুরো কিন্তু থিম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি থিম চুজ করে তারপর আমি এখানে সেই থিমের আরও যদি কালার স্টাইল চেঞ্জ করতে চাই সেটা করতে পারি, বা ফন্ট চেঞ্জ করতে চাই, বা কোনো এফেক্ট চেঞ্জ করতে চাই, সেগুলো করতেই পারি। এইভাবে হচ্ছে ওয়ার্কবুকের পুরো থিম চেঞ্জ করা যায়। আমি আবার রিসেট করে কন্ট্রোল জেড করে রিসেট করে দিলাম। এবার হচ্ছে টেবিল স্টাইল। টেবিল স্টাইল আমি আগেও দেখিয়েছি, আবারও বলছি, সেটা হচ্ছে টেবিল স্টাইল। টেবিলটাকে সিলেক্ট করতে হবে, তারপর হোম ট্যাবে যেতে হবে, হোম ট্যাবে গিয়ে ফরম্যাট অ্যাজ টেবিল, এখানে অনেকগুলো ডিফাইন স্টাইল আছে, সেগুলোর থেকে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে, নয়তো নিউ টেবিল স্টাইল করে নিতে হবে। ধরে নিলাম আমি এটা নিয়েছি,
এখানে আমাকে জিজ্ঞেস করছে টেবিলের হেডার আছে কিনা, আমি বলছি আছে, তাহলে ও সেই হিসেবে টেবিলটাকে এরকম টেবিল একটা করে দিল। এবার আমি যদি নতুন করতে চাই, আমার সিলেক্টেডই আছে ফরম্যাট অ্যাজ টেবিল, আমি যদি নিউ টেবিল স্টাইল করতে চাই তাহলে এখানে টেবিল স্টাইল 1, হেডার রোতে আমি যদি ফরম্যাট করে কিছু চেঞ্জ করতে চাই, বর্ডার ফিল করে দিলাম, এবার আমাকে গিয়ে আবার ফরম্যাট অ্যাজ টেবিল এই স্টাইলটা করতে হবে, তখন কিন্তু এই স্টাইলে হয়ে গেল। তাহলে আমি আমার কাস্টম টেবিল স্টাইলেও করতে পারলাম, আদারওয়াইজ যেগুলো আছে সেগুলোতেও করতে পারি। কন্ট্রোল সেট করে আবার রিসেট করে দিলাম। তাহলে এইভাবে টেবিল স্টাইল সেট করা যায়। আর ওয়ার্কবুক থিম কী করে চুজ করতে হয় সেটা আমি বলে দিলাম। এবার হচ্ছে আমি বলবো নাম্বার কি করে ইজিলি রিড করা যায়। তার মানে হচ্ছে এই যে নাম্বারটা আছে এটা তো ছোট নাম্বার, ঠিক আছে। এবার আমার কাছে ধরা যাক কিছু নাম্বার আছে এই রকম, এইবার এই নাম্বারগুলো আমার পড়তে ডিফিকাল্টি, বিশেষ করে এই নাম্বারটা এত বড় নাম্বার। এবার এটার ক্ষেত্রে আমি যদি এই নাম্বারগুলোকে ফরম্যাট করে দিই, ফরম্যাট সেলস করে, সেক্ষেত্রে নাম্বার কারেন্সি করতে পারি, অ্যাকাউন্টিং টাইম, পার্সেন্টেজ হলে 0.00 দেন পার্সেন্ট, আর 100-র মধ্যে কত সেই জন্য আরও 2 জিরো যোগ হবে। তার মানে এটা হচ্ছে 1-এর মধ্যে এত, তাহলে 100-র মধ্যে কত হবে। ফ্র্যাকশন হিসেবে দেখাতে পারে যদি কোনো পয়েন্ট নাম্বার থাকে, সায়েন্টিফিক্যালি দেখাবে এরকমভাবে e⁻ হিসেবে। স্পেশাল কিছু আছে, স্পেশাল কি করে হয় সেটা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে কিছু নেই, কানাডার ক্ষেত্রে আলাদা রকমভাবে ফোন নাম্বার দেখায়। তাহলে যদি এরকম করি তাহলে এরকমভাবে কানাডার ফোন নাম্বারগুলো দেখায়। এটা হচ্ছে ফোন নাম্বারের ফরম্যাট। আর তাছাড়া আমি যেটা বলতে চাইলাম ফরম্যাট সেলসের ক্ষেত্রে, এক্ষেত্রে ইজি হবে হচ্ছে নাম্বার কমা সেপারেটর যদি করে দিই তাহলে আমার দেখতে সুবিধা হবে। এখানে 1000, এখানে 100 এরকমভাবে সেপারেট করা আছে। তো এইভাবে নাম্বারটাকে সেপারেট করা যেতে পারে, পার্সেন্টেজ হিসেবেও সেটা করা যেতে পারে। এইবার আমি ধরে নিলাম এই নাম্বারটা আছে হচ্ছে আমার 90.4, এটা আছে 89.7, এটা আছে 78.2। এবার এই নাম্বারগুলোকে আমি যদি ডেসিমাল, আচ্ছা এখানে 0.25, তাহলে এক্ষেত্রে পয়েন্টগুলো সরে গেছে, দেখতে একটু অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে আমি চাই সবগুলোই 2 ডেসিমাল প্লেসেস অবধি দেখাক। তাহলে সেক্ষেত্রে ফরম্যাট সেলস নাম্বার 2 ডেসিমাল প্লেসেস, তাহলে এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হচ্ছে এবং বুঝতে সুবিধা হবে। কোনো নাম্বারের ক্ষেত্রে দেখতে বুঝতে অনেক সুবিধা হয়। এবার ধরে নিই ডেট, আজকের ডেট ধরলাম বাই ডিফল্ট ও এরকম একটা ডেট ফরম্যাট নিল যেটা দেখাচ্ছে 31-May-26। এবার এই 26টা
আমি চাইছি 2026 হিসেবে দেখাবে বা অন্যরকমভাবে দেখাবে। এবার এখানে যদি আমি বলি ডেট ফরম্যাটে এরকমভাবে যদি দেখাই তাহলে হচ্ছে পুরো ইয়ারটা দেখাবে, এরকমভাবে মান্থটাকে 03 করে নেবে, এরকমভাবে ফার্স্টে ইয়ারটা দেখাবে, তারপর মান্থ, তারপর ডেট, এরকমভাবে হলে পুরো মান্থ, ডেট, তারপর পুরো ইয়ারটা। তো যেরকম খুশি সেরকম আমরা করে নিতে পারি, অথবা কাস্টমও করে নিতে পারি। তো এইভাবে আমরা ডেট ফরম্যাটও চেঞ্জ করতে পারি। তাছাড়া আরেকটা হয়, সেটা হচ্ছে আমার যখন ডেসিমাল প্লেস 2 ডেসিমাল প্লেস, ঠিক আছে, এবার আমি যদি চাই যে ডেসিমাল প্লেস একটা বাড়ুক বা কমুক, তখন কি করব, এটাকে আমি এখান থেকে এই যে সিম্বলটা আছে এটাতে কমবে, এটাতে বাড়বে। তাহলে এখানে যখন এটাতে একটা করে 0 অ্যাড হবে আর এটাকে একটা করে 0 সরে যাবে, মানে ডেসিমাল প্লেসটা আরও ডান দিকে চলে যাবে, এটাতে ডেসিমাল প্লেসটা আরও বাঁ দিকে চলে যাবে। তাহলে এটার ক্ষেত্রে একটা করে 0 অ্যাড হচ্ছে, আর এটার ক্ষেত্রে আমি যদি সরিয়ে দিতে চাই যে এক্সট্রা অ্যাড হয়ে গেছে, তখন সেটা সরিয়ে দিতে পারি। তো এইভাবেও ফরম্যাট করা যেতে পারে। আশা করি বোঝা গেছে। আরও কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবার হচ্ছে চেঞ্জিং অ্যাপিয়ারেন্স বেসড অন দ্য ডেটা ভ্যালু। তাহলে এবার আমার ধরা যাক যে এই ডেটাটা আছে, ও যে নাম্বারগুলো পেয়েছে সেই নাম্বারগুলো কতটা পেয়েছে, মানে কীরকমভাবে একটা মোটামুটি আইডিয়া নাম্বার দেখে তো পাওয়াই যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা ভিজুয়ালাইজ করতে, অনেক মানুষের ক্ষেত্রে, মানে অনেক কটা ডেটা যদি থাকে সেক্ষেত্রে ভিজুয়ালাইজ করতে একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে আমি যদি একটা কন্ডিশনাল ফরম্যাটিং করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে কী হতে পারে, এখানে হোম ট্যাবে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে ডেটা বার্সে গেলে এখানে যদি যাই তাহলে এটা কত পার্সেন্ট সেই মতো কিন্তু দিয়ে দিচ্ছে, মানে 92 মানে 100-এর থেকে একটু কম, 97 মানে আরও বেশি, 78 মানে এত পার্সেন্ট, 80 মানে এতটা, মানে 78-এর থেকে একটু বেশি এতটা, 99 মানে আরও কাছাকাছি। এক্ষেত্রে যদি করি কন্ডিশনাল ফরম্যাটিং ডেটা বার্স এইরকম, এটা হলো ডেটা বার্স। তাছাড়াও যদি করি কালার স্কেল, সেক্ষেত্রে নানা রকম স্কেল আছে, সেই অনুযায়ী কালার করে দেয়, কোন কালার স্কেলে, মানে সেম কালার স্কেলে কাছাকাছি কালারগুলো দেখায়। তো কীরকম তার লুক হবে সেটা দেখায়, মানে স্ক্রিনে দেখা যাচ্ছে। এবার হচ্ছে আইকন সেট। আইকন সেটের ক্ষেত্রে ধরে নিলাম আমি যদি এরকম বলি কে কীরকম নাম্বার পেয়েছে, সেটা যদি আমি এটা দিয়ে দেখাতে চাই তাহলে এরকম হবে, এটা দিয়ে দেখাতে চাইলে এই রকম, এটা দিয়ে দেখাতে চাইলে এই রকম। তো নাম্বারের উপর বেস করে কীরকম নাম্বার তার উপর বেস করে কিন্তু এই অ্যারোগুলো বা এই শেপগুলো চলে আসছে, মানে এগুলো কিন্তু একটা কন্ডিশনাল ফরম্যাটিং, নাম্বারটার উপর বেস করে এই ডেটাগুলোর ওপর একটা ডিজাইন চলে আসছে, কালার আসছে বা বারগুলো আসছে, সেগুলো এক একটা এই নাম্বারের ওপর ডিপেন্ড করে। এবার আমি যদি বলি হাইলাইট সেল ভ্যালু, সেল রুলস, গ্রেটার দ্যান আমি বললাম 85.8, আচ্ছা আমি বললাম 85-এর ওপরে যেগুলো আছে সেগুলোকে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, এটাও ডিফল্ট আছে। তাছাড়া আমি যদি চেঞ্জ করি এখান থেকে চেঞ্জ করতে পারি, বা কাস্টম ফরম্যাট করে আমি সেটা চেঞ্জ করতেই পারি। করে আমি যদি ওকে করি তাহলে কিন্তু এখানে 85-এর ওপর যেগুলো আছে সেগুলোকে কিন্তু ওই ফরম্যাটে করে দিল। কন্ট্রোল জেড করলে আবার রিসেট হয়ে গেল। এবার হচ্ছে অ্যাডিং ইমেজেস টু ওয়ার্কশিটস। কোনো একটা ইমেজ যখন অ্যাড করতে হয়, অ্যাড করার জন্য এখানে প্রথমেই হচ্ছে যে এই ডেটাগুলোর উপর বেস করে কোনো বার চার্ট বা কোনো প্লট তো ক্রিয়েট করতেই পারি, সেগুলো নিয়ে আজকে কথা বলবো না। আজকে হচ্ছে কোনো এক্সট্রা ইমেজেস যেটা আমরা বাইরে থেকে অ্যাড করতে চাই,
সেটার কারণ হতে পারে যে এই ডেটাটা কিসের ওপর বেস করে, এটা যদি কোনো একটা জিওগ্রাফির লোকেশনের ওপর হতো তাহলে সেই জিওগ্রাফিক্যাল লোকেশনের ম্যাপটা আমি হয়তো দিতে চাইছি, বা কিসের ওপর ডেটাটা সেটার ওপর একটা ম্যাপ, বা যদি এক্ষেত্রে শুধুই ভিজুয়ালাইজেশনের ওপর আমি চাই যে এটার একটা ব্যাকগ্রাউন্ড থাক একটা ইমেজের ওপর, শুধু ভিজুয়ালাইজেশনে সুন্দর লাগার জন্য, বা আরও কিছু কারণে অনেক সময় ছবি ইনসার্ট করতে হতে পারে, সেক্ষেত্রে ছবি কি করে ইনসার্ট করব। ছবি ইনসার্ট করতে গেলে ইনসার্ট এখানে গিয়ে ইলাস্ট্রেশনে গিয়ে পিকচার্সে গিয়ে প্লেস ইন সেল মানে একটা সেলের মধ্যে পিকচারটা ঢুকবে, আরেকটা হচ্ছে প্লেস ওভার সেলস মানে অনেক কটা সেলস মিলে পিকচারটা ঢুকবে। তাহলে আমি যদি অনেক কটা সেলে করতে চাই তাহলে এখানে ক্লিক করে অনলাইন পিকচার্সে আমি এই ছবিটা নিলাম, ইনসার্ট, এখানে এই ছবিটা এলো। এবার এই ছবিটাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, ছোট করছি। এবার এই ছবিটাকে আমি এখানে বসাচ্ছি। হতে পারে এই ছবিটার ওপর কোনো একটা স্ট্যাটিস্টিক্স আমি এখানে বসিয়েছি, সেটা হতে পারে। এবার এই ছবিটাকে আমি যেরকম সাইজে করতে চাই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করতে পারি। তাছাড়া এই ছবির আমি যদি প্লেস ইন সেল করতে চাই তাহলে এই সেলটার মধ্যে ও প্লেস হয়ে গেল। আর তাছাড়া যখন শুরুতে ইনসার্ট করলাম তখনও প্লেস ইন সেল তো একবারই করা যেত, তাছাড়াও পরেও করা যায়। এবার পিকচারের উপর নানা রকম কাজ করা যায়। রাইট ক্লিক করে এখানে গিয়ে সাইজ অ্যান্ড প্রপার্টিসে গিয়ে সেটার সাইজ চেঞ্জ করা যায়। এখানে গিয়ে ট্রান্সপারেন্সি সেট করে আমি এটাকে যদি ট্রান্সপারেন্সিটা বাড়িয়ে দিই তাহলে কি হবে, এটা শ্যাডো ট্রান্সপারেন্সি, যেহেতু আমরা কোনো শ্যাডো রাখিনি তাই জন্য এখানে কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু আমরা যদি এইখানে গিয়ে সাইজ চেঞ্জ করতে পারি, এইখানে গিয়ে পিকচারটাকে কারেকশন করতে পারি, এখানে পিকচারে ট্রান্সপারেন্সি আছে, এখানে পিকচারের ট্রান্সপারেন্সিতে গিয়ে আমরা যদি এরকমভাবে ট্রান্সপারেন্ট করে দিই, তারপর যদি পিকচারটাকে এখানে গিয়ে এটার পেছনে রেখে দিই, এখানটায় রেখে দিই, তাহলে কিন্তু ডেটাটার ওপরে ডেটাটার ব্যাকগ্রাউন্ডে এটা রেখে দেওয়া যাচ্ছে। মানে এটা একরকম প্রেজেন্টেশন যে এই ছবিটার ওপর এই ডেটাটা তৈরি হয়েছে। তাছাড়া আরও নানা রকম ব্রাইটনেস বাড়ানো যেতে পারে, কন্ট্রাস্ট বাড়ানো যেতে পারে, ক্রপ করা যেতে পারে। তো ছবির ওপর যা যা হয় সেগুলো করা যেতে পারে, নানা রকম ফিল করা যেতে পারে। তো এগুলো অবশ্যই ট্রাই করবে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশানে জানাবে। আশা করি বোঝাতে পেরেছি। Thank you for watching this video.